বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা বলার চেষ্টা করেছি। এই মুহূর্তে আমরা অনেকটা র্যাপ আপ বা কনক্লুশনের দিকে চলে যাব। কারণ হলো যে আমরা যে একটা সংগঠনগতভাবে এখানে বসেছি, বাংলাদেশ লাং ফাউন্ডেশন। বাংলাদেশ লাং ফাউন্ডেশন যেহেতু ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে, আমরা এতক্ষণ জানলাম যে এই ভ্যাকসিন ফুসফুসের বিভিন্ন এক্সাজারবেশন অ্যান্ড কমপ্লিকেশনসকে প্রিভেন্ট করে। তা আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি জেনারেল ডক্টর আসিফ মুস্তফা মাহমুদ। স্যারের কাছে অ্যাকচুয়ালি এই ধরনেরই একটা প্রশ্ন যাবে যে এই শ্বাসতন্ত্র সুরক্ষায় বাংলাদেশ লাং ফাউন্ডেশন এই ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে বা সচেতন করে তোলার ক্ষেত্রে কি কি ভূমিকা পালন করে এবং ভবিষ্যতে কি ধরনের কর্মসূচি এই সংক্রান্ত নিবে, এই ব্যাপারে আপনি একটু স্যার আপনার কাছে বক্তব্য চাচ্ছি। বাংলাদেশ লাং ফাউন্ডেশন, আপনি বলেছেন ফুসফুসের স্বাস্থ্য, বাংলাদেশের জনগণের ফুসফুসের স্বাস্থ্য রক্ষায় অঙ্গীকারবদ্ধ। আমাদের মূল মন্ত্রই হচ্ছে যে কোনো চ্যালেঞ্জ অথবা রোগ যা ফুসফুসের স্বাস্থ্যকে আঘাত হানে সেটাকে প্রতিরোধ করা। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বাংলাদেশে আছে, এটাকে জনগণের মধ্যে নেওয়ার ব্যাপারে আমরা আজকের মতন এই গোল টেবিল বৈঠক আজকে অনুষ্ঠান আয়োজন করলাম। এর পূর্বেও আমরা বিভিন্ন পত্রপত্রিকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য সক্রিয় রয়েছি। দ্বিতীয়ত, আগামীতে আমরা আশা রাখি যে আমাদের যারা সদস্যা রয়েছেন, যারা ফুসফুসের রুগীদের সেবা প্রদান করে থাকেন, তাদের মাধ্যমে যখন তাদের কাছে রুগীরা আসেন চিকিৎসার জন্য, তারা যাতে আলাদাভাবে ওনাদেরকে কাউন্সেলিং করেন 1-to-1 এবং ওনাদের পরিবারবর্গকে, যে আপনি আগামীতে যাতে এই ধরনের সমস্যা আপনি সম্মুখীন না হন, সেইটা আপনি টিকার মাধ্যমে আপনার প্রতিরোধ ব্যবস্থাকে আরও জোরদার করুন এবং ফুসফুসের যে এত বড় ঘাতক ইনফ্লুয়েঞ্জা থেকে আপনি নিরাপদে থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আসলে লাং ফাউন্ডেশন এই ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে আসছে চিকিৎসকদের মধ্যে, জনগণকে সচেতন করে তোলার জন্য সেমিনার, সিম্পোজিয়াম, মিডিয়াতে তাদের উপস্থিতি আছে এবং এই ব্যাপারে কাজ করছে। ধন্যবাদ আপনাকে। আমরা সুনির্দিষ্টভাবে এই ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধে সামনের দিনগুলোতে এগিয়ে যাব ইনশাল্লাহ। আমরা অত্যন্ত খুশি হয়েছি যে আমাদের মাঝে উপস্থিত আছেন সাইনোভিয়া ফার্মার ডিরেক্টর মার্কেটিং অ্যান্ড সেলস জনাব সৈয়দ এবি তাহমিদ। একই সাথে উপস্থিত আছেন ডক্টর মাহমুদ আবিদিন খান, উনি ডিরেক্টর মেডিকেল অ্যাফেয়ার সাইনোভিয়া ফার্মা। তাদের কাছে বক্তব্যে যাব, তবে একটা কথা বলতে হয় যে আলোচনায় দেখলাম তিনটা পক্ষ। একটা পক্ষ হচ্ছে চিকিৎসক, যিনি প্রেসক্রাইব করবেন কার জন্য প্রযোজ্য, তো অপর পক্ষে অবশ্যই জনগোষ্ঠী যারা এই সেবাটা নেবে। কিন্তু সেবা দেওয়ার ক্ষেত্রে এই পণ্যটা কিন্তু আমাকে পেতে হবে, অর্থাৎ ফার্মাসিউটিক্যালসের রোল হচ্ছে পণ্যটা প্রডিউস করা, সহজ করা, সরবরাহ করা। তো সেই নিমিত্তে এই আলোচনায় আপনার গুরুত্বপূর্ণ ব্যক্তি নিঃসন্দেহে। প্রথমেই বক্তব্য আহ্বান করছি মিস্টার সৈয়দ এবি তাহমিদ, কারণ আপনার কাছে আমাদের প্রশ্ন হলো যে WHO প্রি কোয়ালিফাইড ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বলে একটু ডিফাইন করেছেন, এটা বলতে আসলে কি বোঝা যায়? আরেকটা হচ্ছে বাংলাদেশে এই ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে সাইনোভিয়া ফার্মার ভূমিকাটা আপনি বলবেন। ধন্যবাদ। ভ্যাকসিনের মান নিয়েই যখন কোনো প্রশ্ন আসে তখন প্রধান প্রশ্নটি হয়ে দাঁড়ায়, ভ্যাকসিনটি WHO প্রি কোয়ালিফাইড তো? এটা সম্ভবত হয়েছে এ কারণে যে আমাদের ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামে যেই ভ্যাকসিনগুলো আমরা পাই ইউনিসেফের মাধ্যমে, প্রতিটি ভ্যাকসিন WHO প্রি কোয়ালিফাইড। WHO প্রি কোয়ালিফিকেশন বলতে আসলে বোঝায় একটি ভ্যাকসিন WHO দ্বারা পরীক্ষিত এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ এবং WHO গাইডলাইন মানসম্মত। আসলে WHO যখন এই প্রি কোয়ালিফিকেশন সার্ভিসটি দেয়, তারা প্রথমত এটা আসলে পৃথিবীব্যাপী ইউনাইটেড নেশন এবং ইউনিসেফের যে প্রজেক্টগুলো, সেখানে আসলে এটা সাপোর্ট দিতে তারা এই কোয়ালিফিকেশন প্রসেসটা ইন্ট্রোডিউস করে। এখানে তারা প্রতিটি ভ্যাকসিনকেই তাদের নিজস্ব ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনে সেটাকে পরীক্ষা নিরীক্ষা করে। তারপরে সেই ভ্যাকসিনটি যথাযথ তাপমাত্রায় পৃথিবীর বিভিন্ন জায়গায় যেখানে যাওয়া দরকার সেখানে ভ্যাকসিনটি বিতরণ হচ্ছে কি না সেটিও তারা
তাদের অবজারভেশনে রাখে। যদি বলি যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন WHO প্রি কোয়ালিফাইড কিনা, ইয়েস, সানোফি ফ্রান্স থেকে যে ভ্যাকসিনটি তৈরি করে এবং যা সাইনোভিয়া বাংলাদেশে ইম্পোর্ট এবং বাজারজাত করে তা WHO প্রি কোয়ালিফাইড। তো এই WHO প্রি কোয়ালিফাইড ভ্যাকসিন বিধায় সানোফি তৈরি করা ফ্রান্সের যেই ভ্যাকসিনটি আমরা সাইনোভিয়া বাংলাদেশে বাজারজাত করছি, আমরা বলতে পারি যে এটা মানের উৎকর্ষে এটা উত্তীর্ণ, এইটা WHO সার্টিফাইড এবং এইটা ব্যবহার একইভাবে সেফ এবং এটা মানসম্মত, কারণ এটা তার যথাযথ যেই এফিকেসি দেয় সেইটা আমাদের রোগীরা এই ভ্যাকসিনটি নেওয়ার মাধ্যমে পেতে পারে। সো দ্যাট এটা আমরা যদি বলি যে ফুল প্রুফ একটা প্রসেসের মাধ্যমে এটা রোগীর কাছে এসে পৌঁছায়। আর তাছাড়া কখনো যদি কোনো জরুরি কোনো অবস্থায় এই ভ্যাকসিনটির প্রয়োজন অথবা ভ্যাকসিনটির যদি নিড বেড়ে যায়, আমরা সেই জরুরি অবস্থাকে সাপোর্ট দেওয়ার জন্য অতি দ্রুত সময়ে সংক্ষিপ্ত সময়ে ভ্যাকসিন আমদানি করার জন্য আমাদের সেই ব্যবস্থা আছে। তার মানে যে কোনো জরুরি অবস্থা মিট করার জন্য আমরা প্রস্তুত থাকি সবসময়। ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য যে সরবরাহ নিশ্চিত করা হয়, মান নিয়ন্ত্রণ করা হয় এবং মানের দিক থেকে আপনার ফার্মাসিউটিক্যালস এখানে আসলে কোনো কম্প্রোমাইজ করা হয় না আর কি। আমাদের এখানে উপস্থিত আছেন ডক্টর মাহমুদ আবেদিন খান, ডিরেক্টর মেডিকেল অ্যাফেয়ার, সাইনোভিয়া ফার্মা। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, ইনফ্লুয়েঞ্জা তো প্রতিরোধ করতে হবে, আবার জনগণকেও সচেতন করতে হবে। এই পর্যায়ে জাতীয় পর্যায়ে ফার্মা কোম্পানিগুলো কী কী পদক্ষেপ নিলে এখানে আমরা কিছুটা আগাতে পারি? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে লাং ফাউন্ডেশন যেহেতু এই ফুসফুসের স্বাস্থ্য নিয়ে কাজ করে, তাদের সাথে আপনাদের কোনো যৌথ কর্মসূচি বা ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা, আপনার বক্তব্য আশা করছি। ধন্যবাদ স্যার। আমার মনে হয় যে স্যার বলছিলেন যে 3টা গ্রুপ আছে, মিনিস্ট্রি অফ হেলথ, ইন্ডাস্ট্রি or pharmaceutical company and healthcare professionals. So আমরা মনে করি যে patient at the center and we are adding value to the patient. And being a pharmaceutical company, আমরা যেটা মনে করি যে আসলে এটা আমাদের রেসপন্সিবিলিটি, যেহেতু ভ্যাকসিনটা আমরা মার্কেট করছি, এই ভ্যাকসিন রিলেটেড যে সমস্ত ইনফরমেশনগুলো আছে কিছু পেশেন্টদের জন্য দরকার এবং হেলথ কেয়ার প্রফেশনালদের ক্লিনিক্যাল এফিকেসি ডাটা, সেফটি, গাইডলাইন রিকমেন্ডেশন এবং এগুলো অ্যাজ পার বাংলাদেশের যে রেগুলেটরি গাইডলাইন আছে সেটা কিন্তু আসলে ফার্মাসিউটিক্যাল কোম্পানির দায়িত্বের মধ্যে পড়ে এবং অ্যাওয়ারনেসে ডেফিনেটলি ইন্ডাস্ট্রির একটা বিরাট বড় ভূমিকা আছে আপনাদের সুস্থতা এনশিওর করার জন্য এবং পেশেন্টদের সুস্থতা এনশিওর করার জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা মনে করেছি যে লোকাল যেই স্টেটমেন্ট, লোকাল আন্ডারস্ট্যান্ডিং যে আসলে ফর এক্সাম্পল প্রেগনেন্সিতে বলা হয় যে কোনো ধরনের ড্রাগ না পারলে দেয়া না, ভ্যাকসিনের বিষয়ে আসলে গাইনোকোলজিস্টরা অনেক সেন্সিটিভ ছিলেন। তো ওই জায়গাটাতে আমাদের মনে হয়েছে যে ইন্টারন্যাশনাল যেই গাইডলাইনগুলো রয়েছে এবং WHO যে গাইডলাইনগুলো আছে সেটার লোকাল এন্ডোর্সমেন্ট দরকার আছে। এই কারণে আমরা সিরিজ অফ এই ধরনের প্রোগ্রাম করেছি। আমরা ডায়াবেটোলজিস্টদের সাথে প্রোগ্রাম করে আমরা যেটা করেছি যে ন্যাশনাল ডায়াবেটিক ম্যানেজমেন্ট গাইডলাইনে ভ্যাকসিন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন রিকমেন্ডেশন আমরা করতে পেরেছি। আমরা যেটা করেছি ভেরি রিসেন্টলি সোসাইটি অফ গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ানদের যেই ফোরাম আছে তারা একসাথে বসে একটা হোয়াইট পেপার তারা এগ্রি করেছে এবং এটা এখন ডিসেমিনেশন পর্যায়ে আছে এবং স্পেশালি লাং ফাউন্ডেশন, বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সাথে আমাদের সুদূর প্রসারী একটা পরিকল্পনা আছে। আমরা অলরেডি বসেছি। আমাদের মনে হয়েছে যে মেডিকেল কলেজগুলোতে যেখানে হাই রিস্ক পেশেন্ট ট্রিট করেন যে সমস্ত ফিজিশিয়ানরা, তাদের মধ্যে অ্যাওয়ারনেস দরকার আছে এবং আপনাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিনিয়ত যশা যারা আছেন তাদেরকে আমরা নিয়ে যেতে চাই প্রত্যন্ত অঞ্চলে এবং মেডিকেল কলেজগুলোতে এবং সেখানে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো কন্ডাক্ট করতে চাই এবং আমার মনে হয় যে একসাথে আমরা কাজ করলে আমরা ইনফ্লুয়েঞ্জার মতো এরকম ভয়াবহ একটি রোগকে প্রতিরোধ করে ফেলতে পারবো। ধন্যবাদ। আসলে সারা পৃথিবীতেই ঠিক কার্যক্রমগুলোকে বলা হয় প্যাকেজ প্রোগ্রাম, কারণ রোগ প্রতিরোধ অথবা রোগ চিকিৎসার ক্ষেত্রে আগের মতো একমুখী ব্যবস্থাপনা নেওয়া হয় না। আমরা জানি এটা একটা প্যাকেজ প্রোগ্রাম, অর্থাৎ আমরা এখানে যে রোগী তাকে শুধুমাত্র ঔষধ নয়,
প্রিভেনশনটাকে সামনে নিয়ে এসেছি, তার দৈনন্দিন জীবনযাত্রা কেমন হবে সেটাকে সামনে নিয়ে এসেছি। সেই ক্ষেত্রে ভ্যাকসিনের ভূমিকা অপরিসীম। আজকের আলোচনা ব্যাপকভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাদের সম্মানিত বক্তারা এখানে গোলটেবিল বক্তব্যে রেখেছেন এবং সর্বশেষ ফার্মাসিউটিক্যালস কোম্পানি, আমরা মনে করি শুধুমাত্র ঔষধ তৈরি করাই তাদের কাজ না, সচেতন করে তোলার জন্য আমরা যে ধরনের সায়েন্টিফিক প্রোগ্রামগুলো নেই তারও ওনারা পৃষ্ঠপোষক হিসাবে আমাদের সাথে কাজ করেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার শিক্ষক প্রফেসর মহিউদ্দিন আহমেদ, উনি ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশ লাং ফাউন্ডেশন। স্যার, আমরা এতক্ষণ তো যে আলোচনাগুলো করলাম সেটা হলো যে ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধে অন্যান্য ব্যবস্থার সাথে ভ্যাকসিনের গুরুত্ব অপরিসীম। আমরা ভ্যাকসিন সম্বন্ধে অনেক কিছুই বললাম, কারা নেবেন, কাদের জন্য প্রযোজ্য, কারা ঝুঁকিপূর্ণ ইত্যাদি। কিন্তু একটা প্রশ্ন আসতে পারে স্যার, এই ভ্যাকসিনের কি কোনো স্যার পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেটা উল্লেখ করা প্রয়োজন? জনগণ জানতে চায় যে ভ্যাকসিন তো দিব, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। আসলে এই ভ্যাকসিনগুলো এতটাই সেফ যে এটা তেমন কোনো উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে। কি হতে পারে? সাধারণ ইনজেকশন নিলে যে ব্যথাটুকু পাই এতটুকু, বড় জোর ইনজেকশন সাইটে একটু লাল হয়ে যেতে পারে বা ফুলে যেতে পারে, বা আমরা যে আগে কলেরা ভ্যাকসিন নিতাম অনেক সময় একটু পেইনফুল সোয়েলিং হতে পারে, কিন্তু এটা খুব রেয়ার, টেরই পাওয়া যায় না বেশিরভাগ ভ্যাকসিনের ক্ষেত্রে। এটা গেল আপাতত ইয়ে। পরবর্তীতে সাধারণত ভ্যাকসিন দিলে যে জ্বর আসে মানুষের, একদিন এরকম খারাপ লাগে, এটাও ভেরি রেয়ার। এখনকার ভ্যাকসিনগুলো এতটাই সেফ, অনেকের এরকমভাবে এই রিয়েকশনগুলো পর্যন্ত হয় না। তো কাগজ কলমে অনেক তেমন পুরা যে সারা বছরের যে স্টাডিগুলো আছে এতেও দেখা যায় যে বড় ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। তবে কাগজপত্র ঘেটে দেখা যায় যে মিলিয়নের মধ্যে একজনের গুলিয়ান বারি সিনড্রোম হতে পারে। তো এটা আমরা পাই না এই পর্যন্ত। তো আশা করি আমাদের দেশে হয়তোবা পাওয়া যাবে না, কয়েক মিলিয়ন তো অলরেডি দেওয়া হয়ে গেছে আমাদের ভ্যাকসিন। আর লাস্ট নট দ্য লিস্ট, হাইপার সেন্সিটিভিটি রিয়েকশন বলে একটা, যে কোনো ইনজেকশন দিলে হঠাৎ করে তার ফেন্টিং অ্যাটাক হতে পারে, তার এরকমভাবে পেশেন্ট কলাপস করে যেতে পারে। এটা কিন্তু ইনজেকশনের জন্য না, এটা ওর মধ্যে যে অ্যালার্জিক কম্পোনেন্ট আছে, রোগী যদি তার প্রতি অ্যালার্জিক থাকে তাহলে এটা হতে পারে। তো এই জন্য প্রত্যেকটা ভ্যাকসিনেশন সেন্টারে যে নিয়ম হলো যে আপনি এই প্রোটেকশনগুলো নিয়ে তারপরে ভ্যাকসিনেশন সেন্টার চালু করা। তাহলে আমরা যদি একটা ভ্যাকসিনেশন সেন্টারে গিয়ে ভ্যাকসিন নেই, তো আমাদের কোনো এরকমভাবে রিয়েকশন হওয়ার চান্স বা আমাদের কোনো ক্ষতি হওয়ার চান্স নাই বললেই চলে। আপনাদের ধন্যবাদ। আমাদের মাঝে আসলে আজকের এই গোল টেবিলের যিনি সভাপতিত্ব করছেন, আমাদের বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, আমার শিক্ষক, দেশ বরেণ্য বক্ষব্যাধি চিকিৎসক প্রফেসর মোহাম্মদ আলী হোসেন স্যার, উনি আছেন। এবং সর্বশেষ যেটা হয় যে সকল বক্তব্যের পরে একটা কনক্লুসিভ বক্তব্য, যেখানে এই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন কেন প্রয়োজন, কীভাবে দিব, বক্ষব্যাধিতে এর ইম্পর্টেন্স কী, এবং বাংলাদেশ লাং ফাউন্ডেশন সংগঠনগতভাবে লাং হেলথ সুরক্ষায় স্যার কী কী ভূমিকা আমরা নেই বা সামনে কি নিব, সার্বিকভাবে আপনার একটা র্যাপ আপ বক্তব্য অথবা সমাপনী বক্তব্য আশা করছি। এবং সকলের জ্ঞাতার্থে বলছি যে স্যারের বক্তব্যের সাথে সাথেই আমাদের এই গোল টেবিল বৈঠক শেষ হবে। ধন্যবাদ শাকুর। আসলে আজকের যে বক্তারা, তাদের আলোচনা থেকে এটা প্রতীয়মান হচ্ছে যে ফ্লু কোনো সাধারণ রোগ নয়, এটা যে কোনো সময় একটা মরণ ব্যাধি হিসাবে রূপ নিতে পারে। সুতরাং আমাদের সকলকে, আমরা যারা সুস্থ অসুস্থ সকলকেই কিন্তু এই ফ্লু ভ্যাকসিন নিতে হবে। একটা জিনিস মনে রাখা প্রয়োজন যে এই ভ্যাকসিনটা কিন্তু 6 মাস বয়সের উপরে সকলকেই দেওয়া যায়। আমাদের যারা অ্যাডাল্ট পপুলেশন আছে তাদের অনেকেরই কিন্তু এই ফ্লু সম্পর্কে ধারণা নেই। সুতরাং আজকে যে বক্তারা কিন্তু প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে বলেছেন যে কাদের প্রয়োজন, এবং এই প্রয়োজনীয়তা শুধু অসুস্থ ফুসফুসের জন্য নয়, এটা কিন্তু সুস্থ ফুসফুসের জন্য প্রয়োজন। সুতরাং আমরা বলতে পারি যে দেশব্যাপী সকলকে এই ভ্যাকসিন নিতে এবং প্রতি বছর নিতে হবে। এটাও মনে রাখতে হবে যে প্রত্যেক পরিবারের প্রত্যেক সদস্যকেই নিতে হবে। আমরা যদি মনে করি যে পরিবারের একজন নেওয়ার পর আরেকজন ইমিউনিটি ডেভেলপ করবে, সেটা কিন্তু না, প্রত্যেক সদস্যকেই নিতে হবে। সুতরাং আমরা যারা সচেতন এবং যারা এই ব্যাপারে সচেতন নয়, সকলের প্রতি আমি আহ্বান জানাচ্ছি যে আপনারা সকলেই প্রতি বৎসর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নেবেন। এবং আমরা লাং ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ব্যাপারে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছি টু মেক অ্যাওয়ার রিগার্ডিং দ্য ফিজিশিয়ানস অ্যান্ড দ্য জেনারেল পপুলেশনস, যাতে করে আমাদের চিকিৎসকরা সচেতন হয়, পাশাপাশি আমাদের জনসাধারণও সচেতন হয়, যাতে করে আমাদের দেশে আমরা
ইনফ্লুয়েঞ্জাকে একদম জিরোতে নেমে আনতে পারি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সাইনোভিয়াকে আজকের এই গোল টেবিল বৈঠক ব্যবস্থা করার জন্য।